সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস শান্তি পরিবহন বাসে। আমি আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামে। আমার সফরসঙ্গীরা রয়েছে পলাশ, জয়ন্ত, বিপুল এবং সুকুমার। যাই হোক, আমি বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন ট্রাভেল ব্লগার হিসেবে এগিয়ে যেতে পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। যাই হোক, আমরা চলে এসেছি দিঘিনালা, খাগড়াছড়ির দিঘিনালা স্ট্যান্ডে। ভোর 5টা বাজে শান্তি পরিবহন বাসে করে আপনারা চলে আসতে পারবেন দিঘিনালা স্ট্যান্ডে। খাগড়াছড়ির চেয়ে দিঘিনালা স্ট্যান্ডে আসতে পারলে আপনার দূরত্ব সম্ভবত প্রায় 1 ঘন্টা কমে যাবে। যদি আপনি প্রথমে খাগড়াছড়ি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই দিঘিনালা আসতে পারলে ভালো হয়। আমরা কথা বলে নিচ্ছি একজন সিএনজি বা মাহিন্দ্রা ড্রাইভারের সাথে। আমার সফরসঙ্গীরা কথা বলছেন। আমরা চাচ্ছি একটা সিএনজি অথবা একটা মাহিন্দ্রা সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিতে, যাতে আমাদের ইচ্ছে মতো আমরা আপনাদেরকে এই প্রত্নতত্ত্ব স্থানগুলো এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো ঘুরে দেখাতে পারি। আমরা একজন সিএনজি ড্রাইভার নিয়ে নিয়েছি। উনি আমাদেরকে বললেন যে সাজেকের উদ্দেশ্যে যে গাড়ি যাবে সেই সময়টুকু এখনও প্রায় 1 ঘন্টা পরে। তো আমরা চাইলে একটু বৌদ্ধ মন্দির ঘুরে নিতে পারি। দিঘিনালা বৌদ্ধ মন্দিরের এখানে আমরা এসেছি ঘুরতে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে বেবি বুদ্ধ মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে আমি সেই মন্দিরগুলো দেখানোর চেষ্টা করব দিঘিনালার। এটি হচ্ছে একটি দিঘিনালার যে স্থানীয়রা রয়েছে, বৌদ্ধ প্রজাতির যারা রয়েছেন তারা এখানে পূজা পার্বণ করে থাকে। আমি সবসময় আমার এই বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করি ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক জিনিস আপনাদের দেখানোর। বাংলাদেশে বৌদ্ধদের সংখ্যা খুবই কম, কিছু কিছু রয়েছে দক্ষিণবঙ্গের এই দিকে, বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবন, সিলেটের ওদিকেও রয়েছে হয়তো কিছু, আমার জানা নাই। সীতাকুণ্ড রয়েছে কিনা সেটাও আমার জানা নাই। যাই হোক, আমি আপনাদেরকে এই বৌদ্ধ মন্দিরটি ঘুরিয়ে, যদি আপনি সাজেকের উদ্দেশ্যে রওনা দেন, দিঘিনালা যদি ভোরবেলা পৌঁছাতে পারেন তাহলে এই সময় আপনার হাতে 1 ঘন্টা সময় থাকবে। এই 1 ঘন্টাতে আপনি দিঘিনালার আশেপাশটা একটু ঘুরে নিতে পারেন। সিএনজি ড্রাইভার ভাই আমাদেরকে বলল যে আপনারা এখানে চমৎকার একটি বৌদ্ধ মন্দির রয়েছে, এই বৌদ্ধ মন্দিরটা এই 1 ঘন্টার মধ্যে ঘুরে দেখতে পারেন। আমাদের সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে, বহর তৈরি করবে তারা। যেহেতু আমরা রোজার মাসে এসেছি তাই এখন পর্যটকের পরিমাণ খুবই কম। তো সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সকাল 10টা বাজে বহর ছেড়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। সেই সময় সেনাবাহিনীদের সাথে সাথে আমরাও সিএনজি নিয়ে রওনা দেব। বৌদ্ধ মন্দির আমি যতই দেখেছি, এই প্রথম আমি বৌদ্ধ মন্দিরের একটি বেবি বুদ্ধ দেখতে পেলাম আর কি। যাই হোক, বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি দিঘিনালা বাজার থেকে। খাগড়াছড়ি যেতে হলে বিশেষ করে সাজেকে যেতে হলে খাগড়াছড়ি স্ট্যান্ডে না থেকে সরাসরি যদি আপনি সায়দাবাদ থেকে শান্তি পরিবহনে দিঘিনালা বাজারে চলে আসতে পারেন তাহলে আপনার জন্য একদম শর্টকাট হবে। তো এ হচ্ছে দিঘিনালা বাজার। দিঘিনালা বাজারে এখানে আদিবাসী যারা রয়েছে বিভিন্ন রকম ফল, তরি তরকারি তারা এখানে বিক্রি করে। আমি বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। দিঘিনালা বাজারে এখানে একটি যদি আপনারা আসেন তো চেষ্টা করবেন সময় হাতে নিয়ে, বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, পাহাড় পর্বত, এগুলো ঝর্ণা, এই সমস্ত জিনিস দেখতে হলে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে। কারণ এই সমস্ত জায়গা একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব অনেক বেশি। সেখানে যদি আপনার হাতে সময় না থাকে তাড়াহুড়ো করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা খুব কঠিন ব্যাপার। দিঘিনালা বাজার আমি কিছু শাকসবজির পাশাপাশি মাছ বিক্রি করতে দেখলাম। আমি আর একটু ভিতরে ওইখানে দেখেছি অন্য একটি মাংস বিক্রি করতে।
পাহাড়ি হয়তো কোনো জীবজন্তুর মাংস হবে। এই হচ্ছে আমাদের সিএনজি ড্রাইভার, তিনি বললেন তিনি বাজার সদাই করেছেন, তার বাসায় বাজার সদাই পাঠাবেন, তাই তিনি আগে বাজার করে নিয়ে আমাদের সাথে এই মাহিন্দ্রাতে উঠবেন। আমার সফরসঙ্গী জয়ন্ত দোহার থেকে এসেছে, সে যখনই জানতে পেরেছে যে আমরা পাহাড় পর্বত দেখতে যাচ্ছি, সাজেক যাচ্ছি, সেটা শুনে সে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে চলে এসেছে। আমাদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল 6 জন, তো একজন তার ব্যক্তিগত কারণে আসতে পারেনি, তাই আজকে আমাদের সফরসঙ্গী হয়েছে মোট 5 জন। আমরা মাহিন্দ্রা নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। মাহিন্দ্রা হচ্ছে তেলে চালিত গাড়ি, তাই ড্রাইভার সাহেব আগেই তেল নিয়ে নিয়েছে সারাদিনের জন্য, যাতে পাহাড়ি অঞ্চলে আপনার কোনো রকম তেলের সংকট যাতে আমাদের না হয়। আমি খুব উৎসুক পাহাড় দেখানোর জন্য, তো পাহাড়ের দেখা আমি হালকা হালকা পাচ্ছি এখানে। এটা চেকপোস্ট রয়েছে এখানে, বিজিবি চেকপোস্ট, এবং সেনাবাহিনীও আছে এখানে। তারা আমাদের বলেছে এখানে আরও আধা ঘন্টা সময় লাগবে, কারণ তারা 10টা 30-এ এখান থেকে ভর ছেড়ে যাবে বলেছে। তাই আমরা একটু এখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব, এবং এরপরেই আধা ঘন্টা পরে গাড়ি আমাদের সাজেকের উদ্দেশ্যে রওনা করবে। অলরেডি আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। সাজেক এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগার কথা, তো মাহিন্দ্রা ড্রাইভার সাহেব বললেন যে আমার সফর সঙ্গীরা খুব উৎসুক হয়ে বসে আছে যে কতক্ষণে যাবে তারা সাজেক দেখতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাজেকের পাহাড় দেখা না, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা সাজেকে যাব, সাজেক যেয়ে মেঘ দেখব। আমরা যদিও এটা মেঘের দিন নয়, তারপরেও আশা করছি কিছু হলেও আমরা হয়তো মেঘ দেখতে পাবো। আর মেঘ দেখতে হলে সাজেকে আপনাকে অবশ্যই বর্ষার দিনে আসতে হবে, একমাত্র বর্ষার দিনে এই সাজেকে আসলে একটু মেঘ দেখা যায়। আমরা এখানে এসে একটি রুম ভাড়া নিয়েছি, তো সাজেকের রুমের ভাড়া এখন যেহেতু অফ সিজন, তাই অল্প টাকাতে আমরা একটি রুম পেয়ে গিয়েছি এখানে। আমাদের রুমের ভাড়া ছিল 1500 টাকা। 1500 টাকা দিয়ে আমরা এই ভিউটা যাতে দেখতে পারি এমন একটি রুম নিলাম। আমি রুমের বারান্দা থেকেই দেখাচ্ছি যে এটা হচ্ছে মিজোরামের সাইডটি আমি দেখালাম। আমাদের রুমটি, এই কটেজটির নাম হচ্ছে প্যারাডাইস সাজেক রিসোর্ট। প্যারাডাইস সাজেক রিসোর্ট, এই প্যারাডাইস সাজেক রিসোর্টে আমরা আজকে থাকবো। আমাদের মাহিন্দ্রা ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে এসেছে, ওনার পরিচিত নাকি বলেছে, তো ওনার পরিচয় দেওয়াতে আমাদের এখানে রুমটির ভাড়া নিয়েছে 1500 টাকা। আমরা রুমে সব ব্যাগপত্র রেখে তো আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করব। সাজেক আসলে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। এ হচ্ছে সাজেকের লাভ পয়েন্ট, আপনারা দেখতে পেলেন। সাজেক রাঙ্গামাটি জেলার অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। খাগড়াছড়ি থেকে এখানে আসতে খুব সহজ হয়। ইয়ারব নামে একটি রেস্তোরাঁ খোলা আছে রোজার দিন, যেহেতু এই রেস্তোরাঁতে খাবার খেতে হলে আগে অর্ডার করতে হবে। আমাদের গ্রুপ লিডার সুকুমার, সে কি কি খাবে সেটা অর্ডার দিয়ে নিচ্ছে। আমাদের দুপুরে এবং সকাল আমরা কি কি খাবো, রাতে কি কি খাবো সেটা বলে যাচ্ছে, যাতে আমাদের অর্ডার মতো তারা খাবারটা রান্না করে দেয়। আমরা চেষ্টা করব আর একটু সামনে এগিয়ে যেতে। সাজেক রাঙ্গামাটি জেলার অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রয়েছে রাঙ্গামাটি, লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন প্রায় 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকে রুই পাহাড় থেকে ট্রেকিং করে সাজেকের পাহাড়ে যাওয়া যায়। পাহাড়ের চূড়ান্ত পথে চলে এসেছি একদম শিখরে। এখন আমরা শিখরের অল্প একটু জায়গা বাকি আছে, এই পাহাড়টা উঠলে আমরা একদম কংলাক পাহাড়ের শিখরে চলে যাব।
যাই হোক, আমার সাথে আমার সফরসঙ্গীরা রয়েছে, তারা এগিয়ে গিয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সাজেকের একদম কংলাক পাহাড়ের উপরে যে আজকের সূর্য অস্ত দেখানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বিডি রামেন কেডি। আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি রামেন কেডি। আমি আপনাদেরকে সাজেকের চূড়ান্ত পাহাড়ে নিয়ে যাচ্ছি। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। আমরা যাচ্ছি এখন কংলাক পাহাড়ে। আমার সফরসঙ্গীরা অলরেডি কংলাক পাহাড়ে প্রায় উঠে গিয়েছে। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লোসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। সাজেকের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে, বিশেষ করে চাকমা, লোসাই, পাংখোয়া ও ত্রিপুরা, এই জনগোষ্ঠীদের বসবাস বেশি দেখা যায় কংলাকে। এবং রুইলুই পাড়া, কংলাক, আরেকটা হচ্ছে হামারি পাড়া, এই তিনটা পাহাড়ের সমন্বয়ে সাজেকের সৌন্দর্য গঠিত। তো আমরা সাজেকের যে সর্বোচ্চ চূড়া সেটার নাম হচ্ছে কংলাক পাহাড়ের একদম যে সর্বোচ্চ পয়েন্ট রয়েছে, আমরা সেখানে যাব। সেখানে যে আশা করি আমরা মেঘ দেখতে পাবো, মেঘের দেখা কিছু হলেও পাবো আশা করি, কারণ মেঘের সিজন এখন না। তারপরও আমরা যতটুকু মেঘ দেখতে পাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি কংলাক পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়াতে। সাজেক রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া, এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত। আর কংলাক পাড়া, আমরা এখন যেটাতে আছি, এই কংলাক পাড়ার উচ্চতা হচ্ছে 1800 ফুট উচ্চতায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় এই কংলাক পাহাড়টি অবস্থিত। এটাই হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া এবং আকর্ষণীয় জায়গা। এখানে মানুষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি উপভোগ করতে পারবে। তো আমরা তো মানে সূর্য আমরা সূর্যাস্ত দেখতে পাচ্ছি, মানে ওই সূর্য আর কিছুক্ষণ পরে প্রায় অস্ত হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে আমার সফরসঙ্গীরা ছবি তোলার জন্য ব্যাকুল হয়ে পড়েছে, এত সুন্দর জায়গা। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। এই জন্য সাজেককে রাঙামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে। কংলাক পাহাড় বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত। বাঘাইছড়ি গ্রামটির নাম হচ্ছে, উপজেলার নাম হচ্ছে বাঘাইছড়ি। ওই বাঘাইছড়ি উপজেলার সাজেক এই ইউনিয়নে অবস্থিত হচ্ছে এই কংলাক পাহাড়টি। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে যতটুকু জানতে পেরেছি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হবে 1800 ফুট। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত রুইলুই পাড়া, কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাড়ার থেকেই
লোসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে একটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলিপাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেকের হেলিপ্যাড হতে 30-40 মিনিট ট্রেকিং করে কংলাকপাড়ায় যাওয়া যায়। কংলাকপাড়া যদি আপনি না আসেন তাহলে সাজেকে আসাটাই বৃথা হয়ে যাবে, কারণ সাজেকের সৌন্দর্য এই কংলাক পাহাড়েই। কংলাক পাহাড়ে বিশেষ করে ভোরে সকালে চমৎকার সূর্য উদয় দেখা যায় এবং এখান থেকে আপনার মেঘের ভেসে চলা অনুভব করা যায়। বিশেষ করে বর্ষাকালে আসলে তো একদম মেঘ আপনার পায়ে এসে ঠেকে যাবে, এমন অনুভূতি হবে এখানে। কংলাকপাড়াটি কমলাকপাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এ পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাকপাড়া বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। ঝর্ণাতে যদিও এখন পানি তেমন নেই, তাই আমরা ঝর্ণাতে যাব না। কংলাকপাড়ার ছোট গ্রামটিতে ত্রিপুরা লোসাই নৃগোষ্ঠীর বসবাস। জুম চাষ এ পাড়ার প্রধান খাদ্য ও উপার্জনের উৎস। বেশি চাষ হয় হলুদ, আদা, কমলার। কংলাকে পানি সংকট রয়েছে। প্রতিটি বাড়িতেই চোখে পড়বে একাধিক ও বড় বড় পানির রিজার্ভার। বৃষ্টির জমানো পানি এ পাহাড়ের পানির মূল উৎস। আদিবাসীরা ঘরের চালা থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রিজার্ভারে ধরে রাখেন এবং দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করেন। পথ কিছুটা ঢালু এবং বর্ষার সময় পিচ্ছিল থাকায় বয়স্ক ও শিশুদের উপরে উঠতে নিরুৎসাহিত করা হয়। এলাকায় পানি কিছুটা অপ্রতুল বলে পর্যটকদের সাথে পানি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই সাজেকে আসলে আপনাকে অবশ্যই পানির ব্যবহার সংকীর্ণ করতে হবে। আমরা আকাশে ঘন মেঘের কারণে আমরা দূরত্বটা বেশি আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, আমি কংলাক পাহাড় থেকে নেমে আসলাম। নেমে এসে এখানে একজন পাহাড়ি ভাইয়ের দোকান রয়েছে, এই দোকান আমরা চা খাবো। চা খাওয়ার পরে আমরা রিসোর্টে চলে যাব। আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি কংলাক পাহাড় থেকে। কংলাক পাহাড় থেকে নামার সময় আমরা চমৎকার একটি শব্দ শুনতে পেলাম, টককক টককক করে একটি শব্দ হলো। আমার মনে হচ্ছে এটা কোনো তক্ষক জাতীয় কোনো প্রাণী, সেটা নাকি খুব দামি প্রাণী নাকি ওনারা বললো। ওনাদের সাথে কথা বললাম। এই হচ্ছে সাজেকের লাভ পয়েন্ট। এখানে লেখা আছে আই লাভ সাজেক। রাতের খাবারে আমাদের কি রয়েছে আমাদের এখন সেই চিন্তা করতে হবে। আমাদের লিডার আমাদের জন্য 3টা চিকেন বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের অর্ডার করা ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানি এই চুলাতে রান্না করে। এই চুলাতে কয়লা জ্বালিয়ে ব্যাম্বু পাহাড়িদের আনা ব্যাম্বু দিয়ে ব্যাম্বুর ভিতরে পাহাড়ি মুরগির মাংস আর হচ্ছে রাইস মিলিয়ে বিরিয়ানির মতো করে একটা রান্না করে, সেটাকে বলা হয়েছে ব্যাম্বু বিরিয়ানি। এই হচ্ছে অকটেন বাবু আমাদেরকে এই হোটেলের সাথে পরিচয় করে দিয়েছে। এই স্থানীয় একজন বাসিন্দা অকটেন বাবু আমাদেরকে সময় দিয়েছে, যথেষ্ট গাইড করেছে। তিনি যথেষ্ট সরল সোজা একজন মানুষ। আমরা এখানে এসে তার সাথে পরিচয় হয়েছে আমাদের। অকটেন বাবু আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এখানে ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য ব্যাম্বু সে পাহাড় থেকে সংগ্রহ করে এনে দিয়েছে। সে বলল আমাদের এই হোটেলের নাম হচ্ছে ইয়ারব হোটেলের মালিকের সাথে কথা হয়েছে। তিনি বললেন যে আমরা ব্যাম্বু চিকেন রান্না করতে পারবো না, কারণ আমাদের ব্যাম্বু চিকেন রান্না করার জন্য যে ব্যাম্বু প্রয়োজন সেটা হোটেলে ছিল না। তখন অকটেন বাবু বলেছে আমি পাহাড় থেকে এনে দেব। তখন অকটেন বাবু পাহাড় থেকে আমাদেরকে ব্যাম্বু এনে দিয়েছে, তাই আমরা ব্যাম্বু বিরিয়ানি রান্না করে খাওয়ার সুযোগ পেলাম। ব্যাম্বু বিরিয়ানি এখনো হয়নি। সাজেকে যদি আপনারা আসেন পরিকল্পনা করে আসতে হবে। আমি বলেছিলাম সাজেকে ঢাকা থেকে আমরা শান্তি পরিবহনে করে প্রথমে এসেছি হচ্ছে
আপনার দিঘিনালাতে। সাজেকে সরাসরি খাগড়াছড়ি না এসে সরাসরি যদি আপনি দিঘিনালা আসেন, দিঘিনালা থেকে 1-1.5 ঘন্টার রাস্তা মাহিন্দ্রা করে সরাসরি সাজেকে আসা যায়। তাই দিঘিনালা স্ট্যান্ডে এসে সাজেকে আসলে ভালো হয়। আর বিশেষ করে পাহাড়ে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ভ্রমণ করার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই সাজেক থেকে শুরু করতে হবে আগে। উত্তরে এই 3 পার্বত্য জেলার মধ্যে উত্তরের জেলা হচ্ছে সাজেক। রাঙামাটির সবচেয়ে উত্তরের সাইড হচ্ছে সাজেক পাহাড়টি অবস্থিত। তাই আমরা এই সাজেকের পাহাড় ঘুরে আমরা ধীরে ধীরে রাঙামাটি এবং বান্দরবানের বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের চলে এসেছে ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছে। তো এটি একটি আকর্ষণীয় খাবার, কারণ সাজেকে আসবো পাহাড়িদের সংস্পর্শে থেকে পাহাড়িদের খাবার খাবো না তাই কি হয় নাকি? আপনি অবশ্যই এখানে আসলে 2টি ব্যাম্বু চিকেন এবং 2টি ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করে 2টার সমন্বয় করে খাবেন, তাহলে আপনি এর আসল মজাটা নিতে পারবেন। যাই হোক, আমরা 5 জনে 3টি ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছি। আমরা এখন রাতের খাবার এখানে বসে শেষ করব। এই হোটেলটির নাম হচ্ছে ইয়ারব। ইয়ারব হোটেলের যে মালিক, তার ব্যবহার খুবই ভালো। এবং আমি একজন ট্রাভেলার, আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু সাজেকে এর আগেও আমি এসেছি, কিন্তু সাজেকে এইরকম আপ্যায়ন কখনো পাইনি এবং এত সুন্দর খাবার কখনো পাইনি। এখানে অফ সিজনে আসলেই সবচেয়ে ভালো হয়। আপনি যদি গড় সিজনে আসেন, মানে সিজনে যখন ছুটি ছাটা বেশি থাকে, মানুষজন বেশি থাকে, তখন আপনি আসলে এই ধরনের আপ্যায়ন খুব কমই পাবেন। তো আমাদের ওই এক ভাই পলাশ, তার বক্তব্য হচ্ছে এবছর আমরা সাজেক নিজেরাই 5 জনেই কিনে নিয়েছি, এমন একটি বক্তব্য সে দিয়েছে। কারণ সাজেকে আর কোনো মানুষ নেই, প্রায় মানুষ শূন্য। গেস্টদের মধ্যে শুধু আমরা 5 জনই আছি। আর হয়তো 2-1টা গ্রুপ থাকতে পারে, আমাদের চোখে তেমন পড়েনি। একটা গ্রুপ দেখেছিলাম শুধুমাত্র মনে হয়। যাই হোক, আমরা এখন এই ব্যাম্বু বিরিয়ানি খাবো। ব্যাম্বু বিরিয়ানি আমাদের প্লেটে এসে প্রস্তুত, ক্রাশ করার জন্য আমরাও প্রস্তুত। যে কথা আমি বলতেছিলাম, যে আপনি যদি পাহাড়ে ঘুরতে চান এবং এই বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ঘোরার ইচ্ছে থাকে, তাহলে প্রথমে আপনি সাজেক ভ্রমণ করে এখান থেকে শুরু করলে ভালো হয়। ঢাকা থেকে শান্তি পরিবহনে সরাসরি দিঘিনালা স্ট্যান্ড অথবা খাগড়াছড়ি স্ট্যান্ডে এসে সেখান থেকে চাঁদের গাড়ি, সবচেয়ে নিরাপদ হচ্ছে চাঁদের গাড়ি, অথবা চাঁদের গাড়ি না হলে সংখ্যায় কম হলে আপনারা মাহিন্দ্রা নিয়ে চলে আসতে পারেন এই সাজেকে। সাজেকে আসার পরে সবার আগে আপনাকে একটি রুম বুক করে নিতে হবে। এ হচ্ছে আমাদের ইয়ারব হোটেলের মালিক। একটি রুম বুক করে নিয়ে তারপরে আপনি বিভিন্ন কিভাবে কি খাবেন সেটা পরিকল্পনা করে নেবেন। আমরা সাজেকে প্রথমে সকালে, বিকেলে আমরা গতকালকে কংলাক ঘুরেছি। সকালে আমাদের চিন্তা রয়েছে আমরা ইসে চলে যাব, হেলিপ্যাড আছে একটি, হেলিপ্যাডের ওখানে দেখব। তো আমার সাথে দেখা হয়েছে আমাদের গ্রামের একটা ভাই, সে এখানে বিডিআরে চাকরি করে। তো গতকাল রাতে তার সাথে আমাদের দেখা হয়েছিল। সে অন ডিউটিতে ছিল বলে তেমন কথা বলার সুযোগ হয়নি তার সাথে। সকালে বলেছে সে ফোন দিতে, যদি সুযোগ হয় সে আমাদের সাথে আরও কথা বলবে। সকালে আমরা চলে যাচ্ছি, একদিন আমরা কংলাক পাহাড়ে ভ্রমণ করব এবং পরের দিন সকালে আমাদের উদ্দেশ্য ছিল হেলিপ্যাডের এই দিকটা ঘুরব। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেলিপ্যাডের এই দিকে। এখানে চমৎকার 2টি রেস্তোরাঁ রয়েছে, যদিও বর্তমানে আমি বলেছি যে আমরা অফ সিজনে এসেছি, তাই অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ ছিল, 2-1টা রেস্তোরাঁ খোলা ছিল। এই হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডে আমরা যাব। আমি জানি হেলিপ্যাডে এই চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্ন হচ্ছে এই বিশেষ করে হেলিকপ্টারের জন্য একটি প্রতীক। এই হেলিকপ্টার যেখানে নামা ওঠা করে সেই জায়গায় একটা এই চিহ্ন থাকে। এই চিহ্নটা থাকার মূল কারণ হচ্ছে যদি আকাশ থেকে কোনো হেলিকপ্টার নামতে চায়, তাহলে এই চিহ্নটা দেখা মানেই হচ্ছে যে এই জায়গাটা তার জন্য নামার জন্য নিরাপদ এবং এটা নামানোর একটা স্ট্যান্ড। এই জন্য হেলিকপ্টারে এই চিহ্ন দেওয়া থাকে। ও যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, যদি আপনি সাজেকে পাহাড় ঘোরার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সবার আগে আসতে হবে হচ্ছে বলেছিলাম সাজেকে। সাজেক ঘুরে নেমে যেয়ে আপনি পরবর্তী সাজেকের নিচে যে রিসাং ঝর্ণা রয়েছে খাগড়াছড়িতে, রিসাং ঝর্ণা আর হচ্ছে
আলোটিলা গুহা, আর কয়েকটি ঝর্ণা রয়েছে, তার মধ্যে রিসাং ঝর্ণা এবং আলোটিলা গুহা, এই দুটি স্পট হচ্ছে সাজেকের সবচেয়ে আকর্ষণীয় স্পট। এই হচ্ছে সাজেক 0 পয়েন্ট, এখানে লেখা রয়েছে সাজেক 0 কিলোমিটার, 20 ইসিবি সাজেক 0 পয়েন্ট। যাই হোক, এখানে 0 কিলোমিটার লেখা রয়েছে, আমরা এটাকে বলা হয় সাজেকের 0 পয়েন্ট। তো আমি 0 পয়েন্টে গতকালকে নামতে চেয়েছিলাম, আমার সফরসঙ্গীরা বলেছে সকাল আসবে, তাই আমরা সকালে এখানে এসেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনারা বিশেষ করে আমাদের এই পার্বত্য জেলাগুলো ঘুরতে চান, তাহলে আমরা সাজেক থেকে শুরু করব। সাজেক থেকে শুরু করার পরে খাগড়াছড়ি যাব। খাগড়াছড়ি এখানে আমাদের টার্গেট রয়েছে দুইটি স্পট। স্পট দুইটি হচ্ছে, একটা হচ্ছে রিসাং ঝর্ণা আর একটা হচ্ছে আলুটিলা গুহা। আমি ওই মাহিন্দ্রার ড্রাইভার যে ছিল তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে রিসাং ঝর্ণায় যদি পানি না থাকে, মানে পানি নাই বলা যায় আর কি, যতটুকু খোঁজ খবর নিয়েছি পানি নাই। যেহেতু পানি নাই সেহেতু আমরা রিসাং ঝর্ণায় যাব না, এখান থেকে নেমে আলুটিলা গুহায় যাব। আমার সফর সঙ্গীদের নিয়ে আমরা আলুটিলা গুহায় যাব, সেখান থেকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, আজকে সারাদিনটা আমাদের সাজেকের জন্য রয়েছে। সাজেকে একটি নতুন কটেজ হচ্ছে, আমরা শালম কটেজ নামে এই কটেজটি নতুন হচ্ছে। তো সামনে সিজন রয়েছে তো তাদের, তাই এটাতে কাজ চলতেছে। তো আমরা চেষ্টা করলাম বলে যে আমরা এই রিসোর্টের ভিতরে একটু যাই। মোটামুটি এই রিসোর্টটাতে ভিউটা চমৎকার রয়েছে। আমরা যেই রিসোর্টে রয়েছি প্যারাডাইস সাজেকের চেয়ে এই রিসোর্টটা, শালম রিসোর্টটা যথেষ্ট পরিমাণ সুন্দর। কারণ এই রিসোর্টে যেভাবে ওনারা রিসোর্টটা তৈরি করেছে, একদম রিসোর্টের বারান্দায় বসে আপনি মিজোরামের এই ভিউটা দেখতে পাবেন। বারান্দায় না বসলেও হবে, কারণ তারা যে এই সাইডে ওয়ালটা করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ কাচের ওয়াল, তার মানে আমি এখান থেকে খাটে শুয়েও ভিউটা দেখা যাবে। চমৎকার করেছে রিসোর্টটি। নেক্সট আসলে হয়তো এই রিসোর্টে থাকবো আমরা। সাজেক থেকে আমরা নেমে চলে যাচ্ছি। নামার পাশে রয়েছে আরেকটি পাহাড়ের পার্কের মতো করা হয়েছে, যতটুকু মনে পড়ে এইটা সম্ভবত ওই যে আমাদের যে কণ্ঠশিল্পী রয়েছে ইমরান একটি গান গেয়েছিল বলতে যে মনে হয়, সম্ভবত এইখানেই সেই গানটির রেকর্ডিং করা হয়েছিল। এই স্পটটা দেখে আমাদেরকে তাই মনে হচ্ছে। আমার সাথে ছিল বিপুলদা বলল এটাই নাকি সেই স্পট যেখানে কিনা ইমরানের গানের অভিনয় করা হয়েছিল। একে একে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী স্পটের দিকে। আমি সাজেকের এই জায়গাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে গত মাসে এই ঘটনা ঘটেছে, এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পেলাম যে কোনো একটা পর্যটক বা যে কোনো একজন, হয়তো ওনাদের যে কোনো একজন হতে পারে বা কোনো পর্যটক হতে পারে, সিগারেট খেয়ে সে সিগারেটের যে শেষ অংশটা ফেলে দিয়েছিল, ওইখান থেকে নাকি আগুন লেগেছে। এই আগুন লাগার কারণে এই সাজেকের এই সাইডের যে পাহাড়ের রিসোর্টগুলো রয়েছিল এইগুলা সব পুড়ে গিয়েছে। এখানে প্রায় মোটামুটি 15 থেকে 20টা রিসোর্ট হবে বা দোকান হবে, হোটেল, এগুলো পুড়ে গিয়েছে। তো আমরা আসার আগে এগুলো জানতে পেরেছিলাম যে পুড়ে গিয়েছে, কিন্তু আমি একজনকে কল দিয়েছিলাম যেহেতু উনি উত্তম চাকমা নামে, উনি বলেছে যে না, আপনারা সাজেকের শুধু একটা সাইড পড়েছে, বাকি সবগুলা ঠিক আছে। যেমন আমরা যেই সাইডে আছি রুইলুই পাড়ার, ওই সাইডটা সম্পূর্ণ ঠিক আছে। এ হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি ওয়াচ টাওয়ার। আমরা এই ওয়াচ টাওয়ারে একটু প্রবেশ করার চেষ্টা করব, জানি না প্রবেশ করতে দেবে কিনা। একজন স্টাফের সাথে কথা বলছে আপনারা তো গেস্ট, আপনারা বলে দেখতে পারেন, যদি তারা অনুমতি দেয় তাহলে আপনি স্পটে উঠতে পারবেন। যাই হোক, আমরা অনুমতি পেয়ে স্পটে এই ওয়াচ টাওয়ারটা উঠেছি। আমি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ওয়াচ টাওয়ারের উপরে যে ভিউটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ওই স্টাফ যার সাথে আমরা কথা বলেছি সে বলেছে আপনারা বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না, তো কিছুক্ষণের জন্য আর কি আমাদেরকে এই ওয়াচ টাওয়ারে ওঠার অনুমতি দিয়েছে। আমরা ওয়াচ টাওয়ারটা একটু দেখে নেমে যাব। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের থেকে সাজেকের রুইলি পাড়া, এই পাহাড়টার নাম হচ্ছে রুইলি পাড়ার একটা সাইড একটু পড়ে গিয়েছে, ওই দিকের সাইডটা ভালো রয়েছে। এই হচ্ছে
বাংলাদেশের সাইডটা এটা, আর ডান সাইডে রয়েছে, ওই ডান সাইডে রয়েছে হচ্ছে মিজোরামের সাইডটা। বাম দিকে রয়েছে বাংলাদেশের সাইড, আর ডান দিকে রয়েছে ইন্ডিয়ার মিজোরামের সাইড। এই হচ্ছে সাজেক থেকে আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করলাম। সাজেকে আমরা মোট 2 দিন ছিলাম। একটি রক প্যারাডাইস নামে একটি হোটেলে ছিলাম রাত্রে। 2 দিন সাজেকে ছিলাম। একদিন আমরা কংলাক পাহাড়ে ঘুরেছি, আরেকদিন পুরো সাজেকের আশেপাশটা ঘুরে দেখলাম। এখন আমরা সাজেক থেকে বিদায় নিচ্ছি। সাজেক থেকে বিদায় নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে আলোটিলা গুহা, খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। ওই প্রাকৃতিক গুহার উদ্দেশ্যে আমরা নেমে যাব সাজেক থেকে। সাজেক থেকে নেমে যেতে একটু সময় তুলনামূলকভাবে কম লাগবে, কারণ পাহাড়ে ওঠার সময় আপনি যে গাড়িতে ওঠেন, পাহাড়ে ওঠার সময় একটু সময় বেশি লাগবে এবং পাহাড় থেকে নেমে যাওয়ার সময় একটু তুলনামূলকভাবে কম লাগবে। এই সাজেকে আসার সময় আমার যেটা সবচেয়ে ভালো অনুভূতি হয়েছে সেটা হচ্ছে পাহাড়ি ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ওই যে উপজাতিদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে একটা বিস্কুট বা চকলেট চিপস দিলে তারা খুব খুশি হয়। তো আমরা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। আমরা সাজেক থেকে নেমে এসেছি, নেমে এসে এখানে একটি পার্ক দেখতে পেলাম। তো ওই মাহিন্দ্রা ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে আসছে আমরা একটি পার্ক দেখানোর জন্য, কিন্তু পার্কটিতে তেমন দেখার মতো কিছু নেই। একটি ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজটা রয়েছে, এছাড়া আর তেমন কিছু দেখার মতো নেই। তো আমরা এখানে সময় নষ্ট করব না, আমি বলে দিয়েছি। আমাদের গ্রুপ লিডার বলেছে আমরা এখানে বেশি সময় নষ্ট করব না, শুধু একটু এই মানে এসেছি তাই দেখে গেলাম একটু এই এক ঝলক, এই আর কি। তো আমি এই ধরনের মানে পার্কে যেতে নাই করব। এরপর আমরা চলে যাব আলোটিলা গুহাতে। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোটিলা গুহা থেকে। আমার বিডি রামেন কেডি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ছোট চ্যানেল তো, তাই বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করতে অনাগ্রহী, কারণ আমরা তো আর পেশাদার ইউটিউবার না। আমরা জাস্ট শখে বা মানুষকে প্রত্নতত্ত্ব স্থান, প্রাকৃতিক স্থান এগুলো দেখানোর জন্য আমরা মূলত ভিডিও করি। তাই আমাদের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। আমরা আলোটিলা গুহার প্রবেশ করব। এখানে আমার মাথার উপর দিয়ে একটি চপার চলে গেল, আমি আপনাদেরকে দেখালাম। যাই হোক, আমি যাচ্ছি আলোটিলা গুহার উদ্দেশ্যে। আলোটিলা গুহার উদ্দেশ্যে আমরা এখানে প্রবেশ করব। এটা হচ্ছে আলোটিলা গুহার প্রবেশ পথ। গুহাতে প্রবেশ করতে একটু ভয় ভয় লাগে, যদিও আমার সফর সঙ্গীরা যথেষ্ট সাহসী, তারা আমার আগে চলে যাচ্ছে। আমি থার্ড টাইম এখানে আসলাম। তো কয়েকবার আগে এসেছি, তখন আমি যখন এসেছি তখন এরকম মোবাইলও ছিল না। আমরা যে আলো জ্বালিয়ে যাব, তখন আমরা এখানে 10 টাকা 20 টাকা দিয়ে মশাল কিনতাম। মশাল কিনে মশাল ধরিয়ে এই গুহার ভিতর দিয়ে প্রবেশ করতাম। চমৎকার একটা অনুভূতি। যদিও এই ব্যাপারটা ভয়ঙ্কর, আপনার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যদি পাহাড় ভেঙে পড়ে তাহলে এখানেই সমাধি হতে হবে। আমরা সেই কল্পনা না করি, আমরা আশা করি সুন্দরভাবে যেতে পারবো। এই আলোটিলা গুহাটি বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এটি গুহাটিতে আলোটিলার রহস্যময় গুহাও বলা হয়। স্থানীয়রা একে বলে মাতাই হাকর। মাতাই হাকর বলে তারা, এই স্থানীয় মানুষরা এই গুহাটিকে। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আরবারি পাহাড়ে আলোটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলোটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলোটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথরে। এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান, ছোট করে একটি ঝর্ণা এখান থেকে যায়। মাঝে মাঝে আমাদের পায়ে লাগতেছে ঝর্ণার পানি, খুবই ঠান্ডা।
গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এক পাশ থেকে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে যেতে হয়। অল্প একটা জায়গায় একটু গুহাটার উচ্চতা কম আছে, সেখান দিয়ে নিচু হয়ে যেতে হয়। সফরসঙ্গীরা সামনে যাওয়ার পরে আবার দুইটি রাস্তা থাকে, একটি রাস্তা হচ্ছে বামে, একটি ডানে। বাম দিকের রাস্তা দিয়ে গেলে ওই ওই সাইডটা হচ্ছে বন্ধ, আপনাকে বাম দিকে গেলে বন্ধ হবে, আর ডান দিকে গেলে হচ্ছে গুহার থেকে আমরা বের হয়ে যেতে পারবো। তাই আমরা গুহাটি থেকে বের হওয়ার জন্য ডান দিকে প্রবেশ করব। ভিতরে যাওয়ার পরে যারা নতুন এই ধরনের গুহায় প্রবেশ করেনি, বিশেষ করে আলুটিলা গুহার কথা আমি আপনাদেরকে বলে দিই। যদি আপনারা প্রবেশ করেন, প্রবেশ করার পরে ভিতরে আসার পরে দুই দিকে দুইটি রাস্তা দেখবেন, আপনারা ডান দিকের রাস্তা দিতে যাবেন, কারণ বাম দিকে রাস্তা থেকে গেলে ওখানে বন্ধ আছে, ওখান থেকে আপনাকে ফিরে এসে আবার ওই ডান দিকের রাস্তায় যেতে হবে। তাই এই গুহাতে প্রবেশ করলে অবশ্যই আপনারা ডান দিকে বের হওয়ার রাস্তা রয়েছে, সেদিকে যাবেন। যাই হোক, এখানে সামান্য পানি রয়েছে, দেখা যাচ্ছে পানি প্রবাহমান, খুব ঠান্ডা পানি। এই এখন কি মাস? বাংলা মাস সম্ভবত ফাল্গুনের শেষ, চৈত্র মাসের প্রায় শুরুর দিকে আমরা এখানে এসেছি। মার্চ মাসের 11 তারিখ সম্ভবত, আজকে 11 বা 12 তারিখ, 12 তারিখ হবে সম্ভবত। যাই হোক, মার্চের 12 তারিখ 2025 সালে আমরা এই গুহা দিয়ে যাচ্ছি। এইখানে পানির পরিমাণ খুবই কম। আমরা গুহার প্রায় শেষ মাথায় চলে এসেছি। এই সামনে হচ্ছে গুহাটির শেষ মাথা, আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। চমৎকার একটি অনুভূতি গুহার প্রবেশ করলে, মানে জানি না আমার সফর সঙ্গীরা কতটুকু ভয় পেয়েছে, তবে আমি ভয় পাই, যথেষ্ট পরিমাণ ভয়ঙ্কর। একদম যারা অ্যাডভেঞ্চার প্রেমিক শুধুমাত্র তারাই এই গুহাতে প্রবেশ করবেন, এবং যারা সাহসী, কারণ যারা ভয় পাবেন তাদের প্রবেশ না করাটাই ভালো মনে করি। কারণ গুহার ভিতরে একটা বিপদ আপদ হলে তখন আপনার রক্ষা করার জন্য আবার দেখা যাচ্ছে 999-এ ফোন দিতে হবে। এর চেয়ে ভালো যারা সাহসী অথবা একা কেউ গুহায় প্রবেশ করবেন না, টিম নিয়ে প্রবেশ করবেন। যাই হোক, আমরা এখন গুহা থেকে বের হয়ে চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আমাদের মূল টার্গেট থাকবে নীলগিরি। আমরা প্রথমে যাব এখন হচ্ছে রাঙামাটি। রাঙামাটি থেকে বান্দরবনের দুইটি স্পট আমাদের শেষ টার্গেট। সেটি স্পট দুটি হচ্ছে, একটি হচ্ছে দেবতাখুম আর একটি হচ্ছে নীলগিরি পাহাড়। এখানে কর্ণফুলী নদী পার হব। কর্ণফুলী নদী পার হয়ে আমরা চলে যাব প্রথমে রাঙামাটি। রাঙামাটির উদ্দেশ্যে আমরা একটি গাড়ি নিয়ে রওনা দিয়েছি রাঙামাটির উদ্দেশ্য করে। তো রাঙামাটি যেতে হলে এখান থেকে আপনাকে এই কর্ণফুলী নদী পার হতে হবে ফেরিতে। আমি একটু নদীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। চমৎকার একটি নদী। আমরা সাধারণত ঢাকা যারা বসবাস করি, ঢাকার আশেপাশে আমাদের রয়েছে বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা। কর্ণফুলী নদী আমাদের দেখার সৌভাগ্য খুব কমই হয়েছে, কারণ এটি পাহাড়ি এলাকায়, এই এলাকায় আমাদের তেমন আসা হয় না। কারণ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তখন আমরা পদ্মা, মেঘনা, যমুনা এই ধরনের নদীগুলো আমাদের চোখে পড়ে। আর বিশেষ করে কর্ণফুলী নদী আমাদের মানে চোখে, আমি তো মনে হয় প্রথম দেখলাম, এমন মনে হচ্ছে আর কি। যাই হোক, আমরা ফেরি পার হয়ে চলে যাব রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি এই শহরে আমরা এখানে দোয়েল চত্বরের পাশে আছি। এই হচ্ছে দোয়েল চত্বর, রাঙামাটি। এই রাঙামাটি দোয়েল চত্বরের পাশে আমরা এখানে একটি হোটেলে আজকে রাত্রি যাপন করব। তো আমাদের বন্ধু বান্ধবদের ইচ্ছে হচ্ছে রাঙামাটি আমরা তেমন ঘুরবো না। আমাদের বলেছি একটু আগেই যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দরবন ঘোরা। তাই আমরা রাঙামাটিতে এই ঝুলন্ত ব্রিজটি আর হলো বনরূপা বাজার, এই দুইটা স্পট একটু জাস্ট এক নজর ঘুরে দেখবো। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপর আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করার জন্য অনুমতি নিয়ে নিয়েছি, যে আমরা একটু জাস্ট এক নজর দেখে এখান থেকে আমরা বের হয়ে যাব। এই কথা বলাতে আমাদের সিএনজি ড্রাইভার আমাদেরকে একটু ঝুলন্ত ব্রিজ দেখানোর সুযোগ করে দিয়েছে। আর এই হচ্ছে বনরূপা বাজার, যেটা আমরা বিভিন্ন সময় অনলাইনে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এই বাজারটি আমরা অনেকবার দেখেছি। বনরূপা বাজারের আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে পাহাড়ি ফল, পাহাড়ি পশু পাখি, বিশেষ করে মাছ, মাংস, মানে পাহাড়িরা যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবার এই বনরূপা বাজারে পাওয়া যায়। হচ্ছে খাগড়াছড়ির বড়ই, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে মানে
যেটা আমরা স্বাভাবিক খাবার খাই এই ধরনের খাবারগুলো রয়েছে। এই একটি মাছের দোকানে আমরা দেখতে পেয়েছি হচ্ছে ইলিশ মাছের পাশাপাশি রয়েছে কাঁকড়া। কাঁকড়া আমার খুব প্রিয় একটি খাবার, আমি যেখানে যাই সুযোগ পেলে কাঁকড়া খাওয়ার চেষ্টা করি। তো ওনার সাথে কথা বলে নিয়েছি, অবশ্যই আজকে আমরা যাওয়ার সময় কাঁকড়া খেয়ে যাব। এই হচ্ছে বনরূপা বাজারের মাছ বাজার, এখানে মাছ বিক্রি করা হয়, বিভিন্ন রকম মাছ এখানে রয়েছে, কিছু মাছ চিনি কিছু মাছ চিনিও না। যাই হোক, আমরা একটু ঘুরে দেখব। আমরা তো আর এখানে মাছ কিনতে পারবো না, কারণ মাছ কিনলে আমরা রান্না করে খাবো কিভাবে, কারণ আমি ওখানে রেস্তোরাঁর সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছে যে রান্না করার এখন সময় নেই, এখন আপনারা দিলে হয়তো সকালে রান্না করে দেবে। এখন সকালে তো আমরা ভোরবেলা চলে যাব রাঙামাটি, তাই এখন আমরা এখান থেকে কোনো মাছ কিনবো না। আমি আপনাদেরকে শুধু মাছ দেখানোর চেষ্টা করছি কি কি মাছ এখানে রয়েছে বা কি কি সবজি এখানে তারা বিক্রি করে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে একটা শীতল পাওয়া যায়, শীতল মানে শুটকি ভর্তার মতো একটা খাবার, নাপ্পি না কি যেন বলে। যাই হোক, ওনাদের খুব ফেভারিট। এই হচ্ছে, এটা যেন কি মাছ বললো, আমরা সাকুশ মাছ বলি আমাদের ভাষায়, সম্ভবত ওই যে বাঁশ পাতার মতো একটা মাছ থাকে, গোল পাতার মতো স্ট্রিং, ওই মাছের শুটকি আমি এই প্রথম দেখলাম। পাহাড়ি শাকসবজি রয়েছে এখানে, বিক্রি করা হয়। বনরূপা বাজার সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, মানে বনরূপা বাজার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তত সৌন্দর্য এর ভিতরে আমরা পাইনি, কারণ এখানে এই পাহাড়িদের যে বিভিন্ন রকম সবজি বা ফল টল বিক্রি করে সেগুলো নাকি মানে সকালে বিক্রি হয় সম্ভবত, আমরা সন্ধ্যার পরে এসেছি তো তাই তেমন দেখতে পাইনি। এই যে আমি যেটা বলেছিলাম নাপ্পি, ঠিক আছে, এই যে আদিবাসীদের জনপ্রিয় একটি খাবার নাপ্পি এখানে প্যাকেট করে রয়েছে, শীতল ভর্তার মতো করা। নাপ্পি বলে না শীতল বলে, যাই হোক, শুটকি মাছের একটা মানে ঐতিহাসিক খাবারের আইটেম তাদের, এই পার্সেল করে রাখা আছে ছোট ছোট করে, এখানে তারা বিক্রি করে। এরপরে সকালে আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন এসে বান্দরবন থেকে আমরা রওনা দেব হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে। এই নীলগিরির উদ্দেশ্যে যাওয়ার সময়ে যে স্পটগুলো থাকবে উনি আমাদেরকে তা দেখাবে। আমরা নতুন করে একটি সিএনজি নিয়ে নিয়েছি, তো উনি আমাদেরকে এখানে শৈলপ্রপাত নামে একটি ঝর্ণা দেখানোর কথা বলেছে। আমরা চেষ্টা করব শৈলপ্রপাত ঝর্ণাটি দেখার জন্য। এই হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা, যদিও তেমন পানি নেই, এই অফ সিজনে এখানে পানি খুব কমই থাকে। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলার শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে এই ঝর্ণাটি হওয়ায় সারা বছরই পর্যটকের সমাগম ঘটে এই শৈলপ্রপাত ঝর্ণাটিতে। আমার খুব ইচ্ছে ছিল যে শৈলপ্রপাত ঝর্ণাটিতে আমি গোসল করব, কিন্তু এখন পানির যে অবস্থা দেখলাম, এই সময় আমি কি গোসল করব, পানি কোথায় পাবো, একদম অল্প পানি রয়েছে ঝর্ণাটিতে, মানে পাহাড়ের পানি খুব কম এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই যে বললাম অফ সিজনে এসে পড়েছি, এখানের পানি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বর্ষাকালে। বর্ষাকালে আসলে আপনি ঝর্ণার সৌন্দর্য দেখতে পাবেন, ঝর্ণার সৌন্দর্য বর্ষাকালে না আসলে দেখা যাবে না এখানে। তারপরে যতটুকু পানি রয়েছে চাইলে গোসল করা যেত, আমার সঙ্গীরা গোসল করবে না তাই আমিও গোসল করার জন্য রাজি হইনি। পানিটা মানে খুব ঠান্ডা, খুব, এই চৈত্র মাসের দিনেও আইসা এমন ঠান্ডা পানি ধরা খুব মানে শখের ব্যাপার, বিশেষ করে আমরা ঢাকা থেকে যারা এসেছি, কারণ এখানের মানুষের কাছে ওটা ততটা জনপ্রিয়তা পাবে না আমাদের কাছে যতটা জনপ্রিয়তা লাগবে যে এতটা ঠান্ডা পানি এখানে। এরপরে আমরা ঢুকবো চিম্বুক পাহাড়ে। বান্দরবনে প্রবেশ করে আমরা বান্দরবনে একটি সিএনজি নিয়েছি, সেই সিএনজি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। প্রথমে আমাদেরকে শৈলপ্রপাত ঝর্ণা দেখাচ্ছে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে চিম্বুক পাহাড়ে। এখন চিম্বুক পাহাড়ে আমরা প্রবেশ করব। চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবনের একটি ঐতিহাসিক পাহাড়। বান্দরবনের বিভিন্ন পাহাড়ের মধ্যে যে নাম, যে পাহাড়গুলোর অনেক নাম ডাক রয়েছে, সেই পাহাড়গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে চিম্বুক পাহাড়। কারণ অন্যান্য যে পাহাড়গুলো রয়েছে যেগুলো রাস্তার পাশে রয়েছে সেগুলো আমরা সহজেই দেখতে পাই, এই জন্য চিম্বুক পাহাড়টা এতটা জনপ্রিয়তা পেয়েছে। কারণ দূর দূরান্তের পাহাড়গুলো আমরা সহজে দেখতে পাবো না, কারণ পাহাড় ট্রেকিং করার মতো এনার্জি সাধারণত পর্যটকদের খুব কমই থাকে। যারা প্রো লেভেলের পর্যটক তাদের হিসাবটা আলাদা, আমরা যারা সাধারণ পর্যটক আমাদের পক্ষে
দূর দূরান্তের পাহাড়, বিশেষ করে যেমন তাজিংডং, বিজয়, ওই ধরনের পাহাড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা এই চিম্বুক পাহাড়ে যতটুকু পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই চিম্বুক পাহাড়ের কেন্দ্রে রয়েছে চমৎকার একটি ভিউ পয়েন্ট রয়েছে। আমি ওই ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটি সুন্দর বটগাছ রয়েছে, বটগাছের পাশে একটি দোলনা এবং চিম্বুক পর্যটন কেন্দ্র নামে একটি কি যেন এখানে একটা রেস্তোরাঁ রয়েছে। রেস্তোরাঁটা খুব সুন্দর। এখানে হয়তো রিসোর্টের মতো ব্যবস্থা আছে, চাইলে এই ধরনের স্থানেও থাকা যায়। রাত্রি যাপনের জন্য চমৎকার একটি জায়গা। চিম্বুক পাহাড়ে আপনার বান্দরবনে প্রবেশ করতে হলে আপনি ওই একদিনের ট্যুরে আসলে হয় না। আসলে বান্দরবন দেখার জন্য অবশ্যই 2 দিন বা 3 দিনের হাতে সময় থাকলে ভালো হয়। কারণ বান্দরবনে যেমন ওই যে সিএনজিদের স্ট্যান্ডে সিএনজিদের সাথে কথা বললাম, সিএনজি আলাদের সাথে কথা বললাম, তো ওনারা বলছে যদি আপনি দেবতাখুম দেখতে যেতে চান তাহলে আপনাকে সরাসরি দেবতাখুমের রাস্তায় সিএনজি নিয়ে যেতে হবে, আর যদি নীলগিরি দেখতে চান তাহলে নীলগিরির রাস্তা, দুইটা আলাদা রাস্তা। এখন দেবতাখুম গেলে আমরা শুধু ওই দেবতাখুমের স্পটটাই দেখতে পাবো, আর নীলগিরির রাস্তায় গেলে আমরা আরও যে বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে, যেমন এই যে চিম্বুক পাহাড় একটি, এই ধরনের পাহাড়গুলো আমরা ঘুরে ঘুরে দেখতে পাবো। তার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, সে আমাদের 8 থেকে 10টা 8টা বলছে 8টা স্পট আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে নীলগিরি যাওয়ার পথে। আর দেবতাখুম আমরা পরবর্তীতে আসলে যাব। আমাদের সফরসঙ্গীদের সিদ্ধান্ত হয়েছে যে তারা দেবতাখুম পরবর্তীতে যাবে। যদিও আমাদের আরেকজন সফরসঙ্গী ছিল সুশান্ত, সে যদি আসতো তাহলে আমরা অবশ্যই দেবতাখুম যেতাম, কারণ তার ইচ্ছে ছিল দেবতাখুম যাওয়ার। পরবর্তীতে আসলে আমরা সেটা চেষ্টা করব দেবতাখুম যাওয়ার জন্য। পলাশ ভাই দোলনায় উঠে অলরেডি দোল খাচ্ছে এই চিম্বুক পাহাড়ের উপরে উঠে। ভাবাই যায় না কোথায় আছি আমরা। আমি বারবার একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ক্যামেরা যত ভালোই হোক বা যত দামি মোবাইল নিয়ে আসেন, আপনি পাহাড়ের সৌন্দর্য আপনি ক্যামেরায় দেখায়া শেষ করতে পারবেন না। কারণ ক্যামেরাতে পাহাড়ের সৌন্দর্য দেখায়া শেষ করা অসম্ভব ব্যাপার। মানে পাহাড়ের সৌন্দর্য শুধুমাত্র 2 চোখ ভরে দেখতে হয়। আপনি যদি কখনো সুযোগ পান, আসবেন পাহাড়ে এসে 2 চোখ ভরে, সশরীরে এসে 2 চোখ ভরে পাহাড় দেখতে পারবেন। কারণ পাহাড়ের সৌন্দর্য কখনোই আপনি ক্যামেরাবন্দি করে সেই সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। ক্যামেরাতে শুধু আর্টিফিশিয়াল ভাবেই দেখা যায় যে এই হচ্ছে পাহাড়। বিশেষ করে উচ্চতাটা দেখানো খুব কঠিন। আমি যতটুকু জানতে পেরেছি এখান থেকে টাইটানিক ভিউ আর হচ্ছে এই চিম্বুক পাহাড়ের ভিউ, এই 2টা ভিউ থেকে মেঘ দেখা যায় সারা বছরই। তো আমরা এই মার্চ মাসে এসেছি এখানে। দেখি মার্চের 10 তারিখে আমরা রওনা দিয়েছি। 10 তারিখে রওনা দিয়ে 11-12 তারিখ ছিলাম আমরা সাজেকে, আজকে 13 তারিখ। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই চিম্বুক পাহাড়ের ভিউ থেকে পাহাড়গুলো দেখানোর জন্য। চমৎকার একটি স্থান হচ্ছে এই চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ে এসে আপনার মন ভরে যাবে আশা করি। বান্দরবনে ঘুরতে এসে এবং বান্দরবনের সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আসতে হবে, তাহলে আপনি নীলগিরি এবং দেবতাখুম আরও যে কতগুলো পাহাড় রয়েছে এগুলা সহজে দেখতে পাবেন। এই হচ্ছে চিম্বুক পাহাড়ের মূল ভিউ। এখান থেকে চিম্বুক পাহাড় থেকে মানে পিছনে মনে হয় যেন সমস্ত পাহাড়গুলো সব নিচে রয়ে গিয়েছে, আমরা সবচেয়ে উঁচু পাহাড়ে আছি। ওই দূরে দেখা যাচ্ছে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। টুকরো মেঘ না থাকার কারণে আমরা আপনাদেরকে মেঘের যে সৌন্দর্যটা সেটা দেখাতে পাচ্ছি না। এখানে কুয়াশা জাতীয় মেঘ রয়েছে, তাই এই মেঘগুলা আশেপাশে প্রকৃতি ঢেকে রেখেছে দেখা যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে টাইটানিক ভিউ। এরপর আমরা চলে আসলাম টাইটানিক ভিউতে। টাইটানিক ভিউ থেকে আমরা দেখি মেঘ দেখতে পাই কিনা। চিম্বুক পাহাড় থেকে তো আমরা মেঘ তেমন দেখতে পাইনি। তো টাইটানিক ভিউ থেকে আমরা চেষ্টা করব একটু যতটুকু আমরা মেঘ দেখতে পাই। টাইটানিক ভিউ পয়েন্ট হচ্ছে বান্দরবনের অন্যতম। উদ্বোধন করেছিলেন বীর বাহাদুর ঐশী সিং নামে একজন এমপি, এটা তিনি উদ্বোধন করেছিলেন। টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে।
যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতো মনে হয়। এখান থেকে পাহাড়ের বিশাল দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে চারপাশের অপূর্ব দৃশ্য দেখা যায়। বর্ষাকালে গেলে অধিকাংশ সময়েই মেঘের দেখা পাওয়া যায় এই টাইটানিক ভিউতে। ক্ষণে ক্ষণে মেঘ এসে আপয়াকে ভিজিয়ে দিয়ে যাবে। এছাড়া এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মুগ্ধকর, খুবই মনোমুগ্ধকর। ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ জায়গা। পাহাড়, মেঘ এবং প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য ধারণ করা যায় এখানে। চমৎকার একটি জায়গা। আমরা এ পর্যন্ত যে কটা ভিউ পয়েন্ট দেখেছি তার মধ্যে সবচেয়ে চমৎকার ভিউ পয়েন্ট হচ্ছে এই টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে মনে হয় সারাদিনই দাঁড়িয়ে থাকি, এমন একটি অনুভূতি। ওই যে একটি কথা আমি বারবার বলি, পাহাড়ের এই অনুভূতি ক্যামেরায় দেখা যাবে না, ক্যামেরায় বর্ণনাও করা যাবে না, শুধুমাত্র। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখন এসেছি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। এটা হচ্ছে বান্দরবনের একটি ঐতিহাসিক স্থান। এখানে সুন্দরভাবে একদম টাইটানিকের জাহাজের মতো করে তিনকোনা করা হয়েছে, যাতে মানুষ এখানে দাঁড়িয়ে টাইটানিকের মতো ভিউ উপলব্ধি করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। পাহাড়, মেঘ এবং প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য ধারণ করা যায় একমাত্র এই টাইটানিক ভিউ থেকে। টাইটানিক ভিউ হচ্ছে চমৎকার একটি পরিবেশ। চিম্বুক পাহাড়ে আমরা যতটুকু দেখেছি, মানে বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হচ্ছিল চিম্বুক পাহাড়, ঐতিহাসিক স্থান। এটি গড় সমুদ্র থেকে প্রায় 2500 ফুট উপরে ছিল এটি, না? বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামে পরিচিত এই চিম্বুক পাহাড়টি। টাইটানিক ভিউ পয়েন্টের পরে আমরা যে জায়গাটা পেলাম সেই জায়গাটার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে দুইটি হাতের মতো করে সামনে রেলিং এর মতো বা বারান্দার মতো করা হয়েছে, যাতে এখান থেকে সহজেই মেঘের আনাগোনা অবলোকন করা যায়। চমৎকার একটি জায়গা এটা, নীলগিরি রিসোর্ট। এরপরে আমরা চলে যাব নীলগিরি রিসোর্টে। আমরা নীলগিরি রিসোর্টের স্বাগতম নেম প্লেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে টিকিট করে নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের উদ্দেশ্য ছিল চমৎকার একটি পাহাড় আমরা এখানে দেখব, কিন্তু নীলগিরি পাহাড়ের উপরে এসে দেখি আর্মিদের যে, বিশেষ করে সেনাবাহিনীর যে বিভিন্ন কর্মকাণ্ড এখানে পরিচালনা করে, এবং তারা এই জায়গাটিতে যেভাবে মানে সবকিছু সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিছুটা এই জায়গাটায় মানে আমার কাছে মনে হচ্ছে আর কি একটু ঘাটতি রয়ে গেছে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে এত কষ্ট করে এত দূরে আপনি দেখতে আসবেন প্রাকৃতিক সৌন্দর্য, আর এখানে এসে দেখবেন যে সেনাবাহিনীরা বিভিন্ন রকম প্রাসাদ তৈরি করে রেখেছে, তখন তো তার সৌন্দর্যটা একটু আপনার লীন হয়ে যায়। যাই হোক, আমরা ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে এই নীলগিরি পাহাড়ের সৌন্দর্য দেখার চেষ্টা করব। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলায় ট্যাংপ্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত। চমৎকার একটি নাম, হ্যাঁ, পাহাড়িদের নাম। ট্যাংপ্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে এই নীলগিরি পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। যে কটা পর্যটন কেন্দ্র রয়েছে সর্বোচ্চ উঁচুতে অবস্থিত হচ্ছে এই নীলগিরি পর্যটন কেন্দ্রটি। আমরা প্রবেশ করছি ধীরে ধীরে এই নীলগিরি পাহাড়ের চূড়াতে। নীলগিরি পাহাড়ের চূড়াতে যা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সফর সঙ্গীদের সাথে আমরা প্রবেশ করছি এই নীলগিরি পর্যটন কেন্দ্রে। নীলগিরি পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 50টি করে টাকা দিতে হবে। যাই হোক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবন জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত।
বান্দরবনের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটনের কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই নীলগিরি পাহাড়টি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 2200 ফুট এবং এই নীলগিরি পাহাড়ে আমি সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে মেঘগুলা একদম আপনার পায়ের কাছে চলে আসবে এমন মনে হবে, আর প্রচুর পরিমাণে বাতাস থাকে সবসময় এখানে। আমি একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, ওইখানে উই আর অ্যাট নীলগিরি, আমরা এখন নীলগিরিতে রয়েছি, একটি নেম প্লেট রয়েছে এখানে। এত বাতাস রয়েছে ওই সাইডের স্পটটাতে আমি উঠেছিলাম একটু আগে, আমি চেষ্টা করব আবার ওখানে যেতে। এত বাতাস এখানে সুন্দর একটা অনুভূতি। আমরা একটু আগে এখনো আমেজ দিন আসেনি, কিন্তু পাহাড়ি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নীলগিরি পাহাড়ের একদম চূড়া থেকে। নীলগিরি পাহাড়ের চূড়াতে আমি দাঁড়াতে পারছি না বাতাসের কারণে, প্রচণ্ড বাতাস এখানে, ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি রেলিং ধরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে নীলগিরি পাহাড় থেকে ভিউ। আমি সবসময় একটি কথা বলি, পাহাড়ের বর্ণনা, পাহাড়ের সৌন্দর্যের বর্ণনা দেওয়া মুখে সম্ভব না। পাহাড়ে একমাত্র যারা সশরীরে আসছে তারাই বুঝতে পারবে যে পাহাড়ের সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর, কতটা অনুভূতিপূর্ণ। আপনার মনে হবে এখানে সারা জীবন দাঁড়িয়ে থাকি, এমন একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে। নীলগিরি পাহাড়ের সৌন্দর্যটা আসলেই চমৎকার। এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম আর্মিদের যে আনাগোনা রয়েছে, না জানি আমরা এখানে সৌন্দর্যটা সম্ভবত হারিয়ে ফেলবো, কিন্তু না, আমরা আসলেই খুব চমৎকার একটি পাহাড় এখানে অবলোকন করতে পেরেছি এই নীলগিরি পাহাড়ে। এরপর আমরা নীলগিরি থেকে নেমে চলে আসলাম মেঘলা পয়েন্টে। মেঘলা হচ্ছে একটি আকর্ষণীয় দর্শনার্থীদের জন্য সুন্দর একটি পার্কের মতো করা হয়েছে। বান্দরবনের একটি আকর্ষণীয় পার্ক হচ্ছে মেঘলা। আমি আগেই বলেছিলাম মেঘলা বিশেষ করে কোনো পার্কে, আর্টিফিশিয়াল পার্কে আমরা যাব না, কিন্তু আমাদের যেহেতু সিএনজির সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে আমাদেরকে 10টা স্পট দেখাবে, তাই আমরা মেঘলা এই স্পটে নেমে স্পটে প্রবেশ করছি। এই মেঘলা স্পটের ভিতরে দুইটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, চমৎকার দুইটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই সাইডে একটি, আর একটি রয়েছে বাম সাইডে। বাম দিকে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, ওই দিকে বামের দিকে, আর ডান দিকে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। আমরা দুইটা ব্রিজই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যতটুকু জানতে পেরেছি, এখানে পাশে একটি রয়েছে চিড়িয়াখানা, আর তার পাশে রয়েছে একটি হচ্ছে ওই যে কি যেন একটা রূপ স্কেটিং না কি যেন নাম, রূপ স্কেটিংই তো সম্ভবত। দড়ি বেয়ে এপার থেকে ওপার নিয়ে যায়, ঝুলে ঝুলে মানুষ যায়, এর জন্য টাকা দিতে হয়, কি যেন একটা বলা হয়, আমার জানা নেই, আমি চেষ্টা করব সামনে যে দেখতে পেলে। এই হচ্ছে ঝুলন্ত সেতু। রাঙামাটির ঝুলন্ত সেতুর চেয়েও এই মেঘলা পয়েন্টের ঝুলন্ত সেতুটা যথেষ্ট সুন্দর এবং চমৎকার। এটা এই ঝুলন্ত সেতু দিয়ে হেঁটে গেলে খুব অনেক দুল খায়, তো খুব ভালো লাগে। যাই হোক, মেঘলা পয়েন্টে যা যা রয়েছে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, তার পাশে একটি লেক রয়েছে। এই লেকের ভিতরে নৌকা নিয়ে আপনি ঘুরতে পারবেন, যাতে কায়াকিং করতে পারবেন। আর হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ পার হলে আপনি মেঘলা যে পর্যটন কেন্দ্রটি রয়েছে এর সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। ঝুলন্ত ব্রিজ পার হবেন, পাশে লেক রয়েছে, লেকের মাছ, লেকে কায়াকিং করা এবং নৌকা নিয়ে ঘোরাঘুরি অনেকে করছে, আমি দেখতে পেয়েছি। যাই হোক, আমরা সবাই ক্লান্ত, 3 দিন যাবৎ আমরা পাহাড়ে ঘুরছি, তাই এখানে আমাদের এনার্জি আমরা ততটা নষ্ট করতে পারবো না। আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পরে একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির দেখা। স্বর্ণ মন্দির
বৌদ্ধদের একটি আকর্ষণীয় মন্দির রয়েছে, যেটা স্বর্ণ মন্দির নামে পরিচিত, গোল্ডেন টেম্পল। আমরা সেখানে যাব, সেখান থেকে এরপরে যাব হচ্ছে নীলাচলে। আজকের দিনের মধ্যে বান্দরবনের একদিনের ট্যুরে দিলে নীলগিরি পর্যন্ত, নীলগিরি রুটে প্রায় 8টি স্পট থাকে। এই 8টি স্পট আপনি দেখতে পারবেন এই একদিনের ট্যুরে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি দ্বিতীয় দিন যেতে পারবেন হচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে। তো আমাদের এখানে বান্দরবনে আমাদের একটি দিন মানে স্পেন্ড করার কথা ছিল, তাই আমরা এখানে একদিনের মধ্যে যদি 7-8টা স্পট দেখতে পাই আমরা সেই চেষ্টা করব। মেঘলা পয়েন্টের এখানে উঠার পরে আমরা পাহাড়িদের একটি দোকান দেখতে পেলাম। তো আমার সফর সঙ্গী পলাশ দাদা, সে ডাব দামাদামি করছে আমাদের জন্য। সে এখান থেকে দাম করে ডাব কিনতে পারলে হয়তো আমরা ডাব খেতেও পারবো। সে বলেছে সে আমাদের সবাইকে ডাবের পানি খাওয়াবে। লং জার্নিতে আসলে অবশ্যই ডাবের পানিটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চেষ্টা করবেন কিছু ভাজা বা বাহিরের হাবিজাবি না খেয়ে ফল জাতীয় খাবার, বা বিশেষ করে ডাবের পানিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। লং জার্নিতে আপনার এনার্জি ফিরিয়ে আনবে এই ডাবের পানি। মেঘলা এই ভিউ পয়েন্টটিতে ভিতরে তেমন কিছু দেখার নেই। আমরা এখানে আসলাম, ঘুরলাম, দেখলাম, এখন চলে যাবো আর কি, এমন একটা পরিস্থিতি। এখানে তেমন দেখার কিছু নেই, শুধু একটি লেক, দুইটি হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ, আর ছোট্ট একটি চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানার মধ্যে রয়েছে কিছু বলদা হরিণ। বলদা হরিণগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকগুলো বলদা হরিণ এখানে রয়েছে। চমৎকার একটি মানে আবহ। এই বনে আসলাম, পশু পাখি দেখলাম না। পশু পাখি দেখার যে অপূর্ণতা রয়ে গেল, সেই অপূর্ণতাটা পূর্ণ হয়ে গেল এখানে কিছু পশু দেখে। বিশেষ করে এখানের বলদা হরিণ খুবই সুন্দর। কিছু হরিণ জেগে আছে, কিছু ঘুমিয়ে আছে। এরপরে হচ্ছে কয়েকটি বানর রয়েছে এখানে। আমি একটু সামনে যে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বানরের পাশে আসলে পশুদেরকে বনেই সুন্দর, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। তেমনি পশুরা যদি খাঁচায় থাকে সেটা দেখে কোনো শান্তি মনে হয় না। তারপরও এখন সিস্টেম অনুযায়ী আছে তাই দেখছি, এমন একটি ব্যাপার। এই সারাদিনের যে আমরা বান্দরবন ঘুরে আসলাম, সবচেয়ে আকর্ষণীয় জায়গায় হচ্ছে চিম্বুক পাহাড়, নীলগিরি, টাইটানিক ভিউ পয়েন্ট। লতা ভাল্লুক ঘুমিয়ে আছে। এর পাশে রয়েছে কিছু খরগোশ। খরগোশগুলো আমরা দেখতে পেলাম। আর চিম্বুক পাহাড়টি চমৎকার ছিল। চিম্বুক পাহাড়টা আমি মিস করছি। এ হচ্ছে বনবিড়াল, একদম বাঘের মতো দেখা যায় একটি বনবিড়াল। আকারে বিড়ালের চেয়ে অনেক বড়, বিড়ালের চেয়ে 2 ডাবল বা 3 ডাবল হবে। চমৎকার একটি মানে প্রাণী বনবিড়াল। আমি খুব কমই দেখেছি, ছোটবেলা দেখেছি কিনা মনে পড়ে, গ্রামে হয়তো দেখেছি। আর এই প্রথম মানে জ্ঞান হওয়ার পরে এই প্রথম দেখলাম বনবিড়াল। বাংলাদেশের কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত প্রাণীদের মধ্যে বনবিড়াল একটি। এই হচ্ছে ভাল্লুক, 2টি ভাল্লুক রয়েছে, বড় 2টি। এখানে বড় 2টি ভাল্লুক রয়েছে এই চিড়িয়াখানাতে। তো যদি আপনারা কখনো ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন তাহলে অবশ্যই মেঘলা পয়েন্টে প্রবেশ করবেন। মেঘলা পয়েন্টে প্রবেশ করে আমি প্রথমে হতাশ হয়েছিলাম, তেমন দেখার কিছু নেই, কিন্তু এই চিড়িয়াখানা দেখে আর হচ্ছে 2টি ঝুলন্ত ব্রিজ দেখে খুব ভালো লাগলো। বাকি আদার অন্যান্যগুলো ভালো তেমন লাগেনি, কিন্তু এই বিশেষ করে চিড়িয়াখানাটা ভালো লেগেছে। মনে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে যদি কখনো আসি তাহলে মেঘলা পয়েন্টে অবশ্যই আসবো। এই হচ্ছে স্বর্ণ মন্দির। বান্দরবনের ঐতিহাসিক একটি মন্দির হচ্ছে স্বর্ণ মন্দির।
যদিও স্বর্ণ মন্দির আরও একটি রয়েছে পাহাড়ের উপরে, বড় স্বর্ণ মন্দির। ওই বড় স্বর্ণ মন্দিরে আমাদেরকে প্রবেশের অনুমতি দেবে না, পর্যটকদের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা ওখানে যেতে পারিনি। আমরা এইখানে যে স্বর্ণ মন্দিরটা রয়েছে সেটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আমার সফরসঙ্গীরা অলরেডি ভিতরে প্রবেশ করেছে, তারা এই মন্দিরটা দেখার জন্য, যতটুকু দেখতে পেলাম আর কি। এরপর আমরা এখন প্রবেশ করব হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কেন্দ্র, আমার লিডার বলেছে আমরা মানুষ হয়েছি 5 জন, সে টিকিট নেওয়ার চেষ্টা করতেছে 4টি। তার কাউন্টারের সাথে কথা বলে সে বলেছে যে আমরা 5 জন মানুষ প্রবেশ করব, টিকিট 4টি দিতে হবে, কারণ আমরা নীলাচলে এর আগে এসেছি, তারা এমনভাবে টিকিট বিক্রি করে। ঠিক আছে, দেখা গেছে আপনারা 5 জন রয়েছেন, যদি আপনি একটু দামাদামি করতে পারেন তাহলে দেখা গেছে আপনারা 5 জন প্রবেশ করতে পারবেন 4টি টিকিট কিনে, এরকম সুযোগ থাকে। এই হচ্ছে নীলাচলের লাভ পয়েন্ট। এই নীলাচলের লাভ পয়েন্টে দাঁড়ালে ওই যে আমি যে বলেছিলাম বান্দরবনের বড় যে স্বর্ণ মন্দিরটি এখান থেকে দেখা যায়, নীলাচলের লাভ পয়েন্টে দাঁড়ালে অনেক দূরে ওই বান্দরবন শহরের যে বড় স্বর্ণ মন্দিরটি রয়েছে সেই স্বর্ণ মন্দিরটি এখান থেকে দেখা যায়, এই নীলাচলের লাভ পয়েন্ট থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে চাকমা প্রজাতির কিছু শিশু, তারা নীলাচলে ঘুরতে এসেছে, আমি তাদেরকে দেখানোর চেষ্টা করব। এরা হচ্ছে আমার সফরসঙ্গী, আবার এদেরকে শিশু ভাববেন না, এরা হচ্ছে আমার সফরসঙ্গী। পিছনে হচ্ছে ওই যে চাকমাদের ছেলে মেয়েদের একটি গ্রুপ, তারা যাচ্ছে নীলাচল দেখতে। আমরাও যাচ্ছি নীলাচল পাহাড়ে, ধীরে ধীরে উঠে যাচ্ছি নীলাচল পাহাড়ের দিকে। নীলাচল পাহাড়ে একটি নেম প্লেট করা হয়েছে, এখানে সুন্দর নেম প্লেটটি, নেম প্লেটের সামনে আমরা দাঁড়িয়ে সবাই ছবি তুলে। জেলা প্রশাসন বান্দরবন এই নীলাচল পাহাড়ে, এখানে থেকে সম্ভবত বেশিরভাগ সময় মানুষ এখানে আসে শেষে, দিনের শেষে এখানে আসে, যাতে তারা সূর্যাস্ত দেখা যায়। এখান থেকে সূর্যাস্ত দেখতে সহজ, একদম সহজ হচ্ছে নীলাচল থেকে সূর্যাস্ত দেখা যায় সহজেই, তাই সবাই দিনের শেষে নীলাচলে আসে। নীলাচলে আসলে সূর্যাস্ত দেখতে খুব সহজ হয়। নীলাচলে কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্টগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নীলাচল হচ্ছে বাংলাদেশের যে কটি পর্যটন স্পট রয়েছে বা যে কটি পাহাড় রয়েছে তার মধ্যে অন্যতম একটি পাহাড় রয়েছে নীলাচল। বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলাদেশের দার্জিলিংও বলতে দেখা যায় অনেকরে। এর সৌন্দর্য খুবই চমৎকার। 2006 সালে 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এই প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সময়ের সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, স্বতন্ত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত 3 ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। যদিও আজকে আকাশে অনেক মেঘ, তাই আমরা অত দূর দেখতে পাবো না। আকাশে অনেক মেঘ রয়েছে, কিন্তু সেই মেঘগুলো হচ্ছে কুয়াশা আকৃতির। যদি কুয়াশা আকৃতির মেঘ না হয়ে ছোট 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 মেঘ থাকতো তাহলে সুন্দর দেখা যেত আরো। যাই হোক, কক্সবাজারের মতো বান্দরবনেও এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপনের পর্যটন মন্ত্রণালয় ও জাতীয় পর্যটন সংস্থাগুলোর কার্যক্রম উদ্যোগ নিচ্ছে। 2016 সালের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে জানা যায়। তাহলে আমরা যতটুকু জানতে পারলাম, নীলাচল হচ্ছে সবচেয়ে বেশি উঁচু। যে কটা পর্যটনে সাধারণত মানুষজন যায় আসে আর কি, যেগুলো এমনি পাহাড়ের ভিতরে রয়েছে সেগুলো তো অন্য হিসাব, যেমন তাজিং ডং, বিজয়, কেওক্রাডাং, ওগুলার হিসেব আলাদা।
যাই হোক, আমাদের সফর সঙ্গীদের আর একটি স্পটে যাওয়ার কথা। সেই স্পটটিতে আমরা পরের দিন সকালে রওনা দিলাম। এখানে এসে তারা এই স্থানটির নাম হচ্ছে ব্যাসকুণ্ড। আজকে হচ্ছে দোল পূর্ণিমার উৎসব হচ্ছে, 2025 সালের দোল পূর্ণিমার উৎসব আছে। এই দোল পূর্ণিমার উৎসবে আমার সফর সঙ্গীরা তারা অংশগ্রহণ করবে, তাই এখানে সবাই পবিত্র স্নান করে নিচ্ছে। পবিত্র স্নান করার জন্য আসতে হয় ব্যাসকুণ্ডে। চন্দ্রনাথের আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথের এখানে একটি মন্দির রয়েছে বিশাল বড়। আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব এবং সেই চন্দ্রনাথ পাহাড়ে আমার সফর সঙ্গীরা সেখানে পুজো দেবে। তো তারা এখানে পবিত্র স্নান করে নেবে। যেহেতু আমার সফর সঙ্গীরা যারা এসেছে প্রায় সকলেই হিন্দু ধর্ম অবলম্বন করে, তাই তারা এখানে পুজো দেবে। আর আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে চন্দ্রনাথ পাহাড়টি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যাই হোক, এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে পবিত্র স্নান করে নেবে তারা। চন্দ্রনাথ পাহাড়ে যদি পুজো দিতে হয় তাহলে ব্যাসকুণ্ড এসে পবিত্র স্নান করে নিতে হয়। এই জন্য এখানে দেখেন আজকে এত এমন একটি উৎসবের দিন আমরা এসেছি, ভাবাই যায় না। দোল পূর্ণিমার উৎসবে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী লোকজন এখানে এসে এই ব্যাসকুণ্ডে পবিত্র স্নান করে তারপরে তারা চন্দ্রনাথের মন্দিরে যেয়ে পুজো দেয়। যাই হোক, আমরা সকালে স্নান করে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দেব। চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের প্রায় কাছাকাছি। এই যে ধীরে ধীরে আমরা পাহাড়ে দিকে উঠছি। হাজার হাজার মানুষ আজকে যাবে এই চন্দ্রনাথের পাহাড়ে। চন্দ্রনাথের পাহাড়ে এখানে একটি পবিত্র স্থান এবং সেখানে চন্দ্রনাথ ধামের যে বিভিন্ন লোক বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এখানে আসে। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছি। পাশে দেখতে পাচ্ছি কিছু বানরেরা মানুষ এখানে খাবার দিলে বানরেরা এসে খাবার হাত থেকে নিয়ে যায়, এটি আমি আগেই শুনতে পেরেছিলাম। যাই হোক, আমরা বাস্তবে সেই বানরগুলো দেখতে পেলাম। এত কাছ থেকে প্রাকৃতিক বানর দেখার সৌভাগ্য হলো আমাদের। এই হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের দৃশ্য। চন্দ্রনাথ পাহাড়ের এই মন্দিরের দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণে লোক এসেছে। আজকে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটবে সারাদিনে এই চন্দ্রনাথ পাহাড়ে। তাই এখানে আপনাকে আজকে প্রবেশ করতে হলে খুব কষ্ট করে প্রবেশ করতে হবে, অনেক ভিড় রয়েছে সেখানে। আমার সফর সঙ্গীরা চন্দ্রনাথের পাহাড়ের এই ভিতরে মন্দিরের ভিতরে ঢুকবে, তারা সেখানে ঢুকে এখানে তারা পুজো দেবে। যাই হোক, আমরা চন্দ্রনাথের পাহাড়ের আশেপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে আজকে। এই হচ্ছে চন্দ্রনাথের পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে আপনাকে অবশ্যই লাঠি সাথে নিতে হবে। পাহাড়ের নিচে বিভিন্ন লোকজন পাহাড়ের নিচে লাঠি বিক্রি করে, যে আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতেই লাঠি। এই লাঠি ভর দিয়ে তারা চন্দ্রনাথের পাহাড়ে উঠতে পারে, তাই সকালে একটি করে লাঠি নিয়ে নেয়। আমরা আজকে চন্দ্রনাথের পাহাড়ে সরাসরি লাঠি বেয়ে উঠিনি, সিঁড়ি বেয়ে উঠিনি। আমরা পিছনের দিক দিয়ে আরেকটি ইকো পার্কের ওইদিকে একটি রাস্তা রয়েছে, সেই ইকো পার্কের রাস্তার ওদিকে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে আসলে সিএনজি করে আসা যায়। একটি পাহাড় আপনাকে উঠতে হবে। এতগুলো পাহাড় উঠে চন্দ্রনাথের মন্দিরে যদি আপনি যেতে না পারেন তাহলে সীতাতকুণ্ড বাজার ইকো পার্কের ওইখান থেকে সিএনজি নিয়ে আসলে পিছন দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আপনি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। একটি পাহাড়ে আপনাকে উঠতে হবে পরবর্তীতে সিএনজি স্ট্যান্ড থেকে। সিএনজি আমরা একটি করে নিয়েছি, আমাদের সিএনজি আমরা রিজার্ভ করে নিয়ে এসেছি যে আমরা চন্দ্রনাথের পাহাড়ে উঠব এবং পাহাড় থেকে নামার পরে সিএনজি করে আমরা নেমে চলে যাব হচ্ছে ইকো পার্ক সীতাকুণ্ড নেমে যাওয়ার পরে আমাদের আরও একটি স্পটের টার্গেট রয়েছে। আমি একই ট্যুরে এসে এত বড় পরিকল্পনা কখনো করতে পারিনি। আমাদের বন্ধু সুকুমার বিদেশ থেকে এসেছে, তার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভ্রমণ। সে আমাদেরকে বলেছে যে বিভিন্ন জায়গা সে ঘুরিয়ে দেখবে, নিজেও দেখবে এবং আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তাই আমরা তার সাথে চলে এসেছি এই চট্টগ্রামে খাগড়াছড়ি, বান্দরবন এবং সীতাকুণ্ড।
খাগড়াছড়ি, বান্দরবন, সীতাকুণ্ড এগুলো আমরা ঘুরে দেখব। রাঙামাটি আমরা গিয়েছিলাম, রাঙামাটি আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা অল্প একটু জায়গা ঘুরে দেখেছি, যে বিশেষ করে বনরূপা বাজার আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এরপর আমরা চলে এসেছি বান্দরবনে। বান্দরবন ঘোরা শেষে আমাদের আজকের গন্তব্য ছিল হচ্ছে চন্দ্রনাথ ধাম। এই চন্দ্রনাথ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি খুবই প্রসিদ্ধ একটি স্থান, আর বাংলাদেশের যে পর্যটন শিল্পের একটি পর্যটন কেন্দ্র বলা যায় চন্দ্রনাথের পাহাড়টিকে। এখানে আমার বন্ধু সে চেষ্টা করবে বানরকে হাত থেকে খাবার দেওয়ার জন্য। আমি তাকে কিছু শশা কিনে দিয়েছি, সে চেষ্টা করবে বানরকে খাওয়ানোর জন্য। দেখি চেষ্টা করে নিজের হাত দিয়ে বানরকে খাওয়াতে পারি কিনা। মানে বনের বানরকে নিজের হাত দিয়ে খাওয়ানোটা খুব কঠিন ব্যাপার, কারণ এখানে একটু ভয়ের ব্যাপারও রয়েছে। মানুষও ভয় পাবে, বানরও ভয় পাবে, এমন একটি ব্যাপার আর কি। আমরা চেষ্টা করব এই বানরটিকে একটু খাওয়ানোর জন্য। আমার বিডি রমেন কেডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার এই ক্ষুদ্র প্রয়াসকে স্বাগত জানিয়ে দেখেছেন, উৎসাহ দিয়েছেন, তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করি বাংলাদেশটা ঘুরে দেখতে, বাংলাদেশে ঘুরে ঘুরে বাংলাদেশের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে বা প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে আমি আপনাদেরকে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করি। আমার এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট যাতে আমি আরও ভালোভাবে আপনাদেরকে উপস্থাপনা করতে পারি। যদিও আমি পেশাদার উপস্থাপক না, তারপর আমি চেষ্টা করি বাংলাদেশটা ঘুরে আমার নিজস্ব মুঠোফোনে যতটুকু আমি রেকর্ড করতে পারি সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো রয়েছে, আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমি তুলে ধরব এবং দর্শকদের জন্য রেখে যাব আমার এই স্মৃতি। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। দর্শকরা যতটুকু দেখতে পাবে আমার এই ক্যামেরার মাধ্যমে আমি তাতেই ধন্য। আমার সফরসঙ্গী পলাশ বানরকে শশা খাওয়ানোর জন্য চেষ্টা করছে, হাতে ধরে আছে শশা, বানর যদি নিয়ে নেয়। আমি বানরকে শশা খাওয়াতে এই প্রথম দেখছি, বানর তার হাত থেকে শশা নিয়ে নিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি পলাশকে যে সাহস করে সে বানরকে শশা খাওয়াতে পেরেছে। এটা একটা অন্যরকম অনুভূতি। পাহাড়ে এসে পাহাড়ি একটি পশু আপনার হাত থেকে খাবার নিয়ে গেল, মানে চিড়িয়াখানার বানর আর হলো পাহাড়ের বানর আকাশ পাতাল পার্থক্য। দেখে বিপুল দেওয়া চলে এসে পড়েছে, কিছু খাওয়ানোর চেষ্টা করছে বানরকে। যাই হোক, আমরা এখন চন্দ্রনাথের পাহাড় থেকে নেমে যাব। চন্দ্রনাথের পাহাড় থেকে নেমে আমরা আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে সমুদ্র বিচ। এই হচ্ছে সমুদ্র বিচ। আমরা চলে এসেছি সমুদ্র বিচে। সমুদ্র সব বরাবরই সমুদ্র আপনাকে ডাকবে, ঠিক আছে? যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে সমুদ্র আপনাকে ডাকবেই। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পাহাড়ে নয়তো সমুদ্রে। আমি চেষ্টা করি যতবারই দক্ষিণবঙ্গে আসি যে সমুদ্রের কাছে যেন যেতে পারি, একটু সময়ের জন্য যেন সমুদ্রে একটু গোসল করার সুযোগ পাই। যাই হোক, আমি আমার সফর সঙ্গীদেরকে নিয়ে চলে এসেছি সীতাকুণ্ড বাজার থেকে। মাত্র অল্প কিছু টাকা ভাড়া লাগে এখানে আসতে। এই স্পটটির নাম হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। এই বাঁশবাড়িয়া সি বিচে আসলে আপনি কক্সবাজারের অনুভূতি পেয়ে যাবেন। যদি কখনো সীতাকুণ্ড আসেন, সীতাকুণ্ডে যদি চন্দ্রনাথ ধামে আসেন তাহলে সেখান থেকে অল্প টাকা ভাড়া নেবে, হয়তো 20 মিনিটের পথ বা সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে এই বাঁশবাড়িয়া সি বিচে আসতে। চমৎকার একটি সমুদ্র বিচ হচ্ছে এই বাঁশবাড়িয়াতে আসতে আপনার সীতাকুণ্ড বাজার থেকে আপনি খুব শর্টকাটে এখানে আসতে পারবেন। 2-1 ঘন্টা সময় থাকলেই আপনি এখানে একটু দেখে যেতে পারবেন। চমৎকার অনুভূতি একদম। আমি আমার কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আমি যদিও মিউট করে রেখেছি কিন্তু আমি শুনতে পাচ্ছি, সেটা আমি বলতে পারছি আর কি। চমৎকার একটি সৌন্দর্য এই সমুদ্র পার। সমুদ্র পার না আসলে আপনি হয়তো প্রকৃতি কী জিনিস সেটা বুঝতেই পারবেন না কখনো। আমি মনে করি যে সারা জীবনে একবারও সমুদ্র পার আসেনি সে প্রকৃতির কিছুই দেখেনি। সমুদ্র পার আসলে আপনার মন বড় হবে। সমুদ্র হচ্ছে আপনাকে সবসময় ডেকে নেবে। এই হচ্ছে বঙ্গোপসাগরের একটি অংশ। বঙ্গোপসাগর আমি যতটুকু জানতে পেরেছি এখানে একটি বিচ হচ্ছে